নমস্কার ফেসবুক বন্ধুরা, আজকে আমি আমাদের শশীকান্ত ভাই প্রফেসর ওনার ব্যক্তিগত রিকোয়েস্টে আমি ফেসবুকে এলাম। এই দু একদিন প্রচন্ড চাপের মধ্যে গেছে, আপনারা কম বেশি সবাই জানেন, আর যারা জানেন না তাদের জানার জন্য বলছি। 2018 সাল আজকে আমরা যে জল জমি জঙ্গল যে আমাদের সিএনটি এসপিটি অ্যাক্টের জন্য যে লড়াইটা হয়েছিল, কম বেশি আপনারা সময় জানেন, যে লড়াইটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আদিবাসী এসটি যাই বলুন, এই সম্প্রদায় আমরা যে আজকে আমাদের জল জমি জঙ্গল যে আমরা আজকে জমি যে আমরা আজকে রক্ষা করতে পেরেছি, আমাদের জমি যে অন্য কারোর কাছে বিক্রি করা যাবে না, এই যে আইনটাকে তুলে দেওয়ার জন্য যে চক্রান্তটা হয়েছিল, যে বিলগুলো আনা হয়েছিল, সেটার বিপক্ষে একটা আন্দোলন তৈরি, কোন আন্দোলন আদিবাসী মানুষের। সেই আন্দোলনে আমরা জানি কম বেশি ভারতবর্ষের তমাম জায়গাতে রেল সড়ক সবকিছু অবরোধ করা হয়, এবং সেই অবরোধের পরিপ্রেক্ষিতে অনেক লোকের নামে কেস হয়, আপনারা মোটামুটি জানেন। এবং সেরকম ভাবে এই কেস এই এই রেল আন্দোলনে অনেক লোকের নামে কেস হয়েছিল। কিন্তু এই কেসগুলো তো কম বেশি জানেন, এগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকে। আচ্ছা, এরপর হঠাৎ করে বৃহস্পতিবার আমার কাছে ঝাড়গ্রাম আদিবাসী মার্কেট থেকে আমার বন্ধুর মারফতই খবর পাই যে শুক্রবার সকালের মধ্যে ঝাড়গ্রাম কোর্টে হাজির হতে হবে। কারণ কি, আমার নামে শুধু আমি নয়, আমি ডক্টর রমেশ কৃষ্ণ, ডক্টর শিবশঙ্কর সরেন আর আমাদের তৎকালীন ভারত জাকাতের কর্মকর্তা আমাদের রবীন টুডু, তিনজনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে। এখন একটা ওয়ারেন্ট জারি হলে আমরা কম বেশি জানি যে এটা করার পরিপ্রেক্ষিতে আগে নোটিশ যাবে, এটাই স্বাভাবিক। নোটিশ থাকবে, নোটিশের পরে মোটামুটি একটা ওয়ারেন্ট জারি হয়, এটাই আমরা জানি। কিন্তু 2018 কেস, যেখানে কোনো ইস্যু না করে, কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়া, এটা মোটামুটি নর্মালি হওয়ার কথা নয়। কিন্তু আমাদের ক্ষেত্রে এগুলো সবগুলোই করা যায়, কারণ আদিবাসী আমরা তো ওভারঅল আদিবাসী, তো এসটি, তার ক্ষেত্রে কোনো আইন মানার দরকার আছে বলে এটা তো কোনোদিন কারো মনে হয়নি আর মনে হওয়ার কথাও নয়। তো স্বাভাবিক কারণে দেন দেয়া উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে সারা রাত গাড়ি চালিয়ে ঝাড়গ্রাম কোর্টে ঢুকতে হয়। ঝাড়গ্রাম কোর্টে ঢোকার পর আমরা সেখানে যথারীতি উকিল ধরে যেভাবে ইয়ে করতে হয়, কোর্ট থেকে জামিন নিতে হয়, অগ্রিম জামিন আমরা নিলাম, এবং তার যে পেপারসগুলো আমি এর মধ্যে অলরেডি শেয়ার করে দিচ্ছি, সেটা আপনারা অবশ্যই পাবেন। শুধু আমি না, আমার সাথে রবীন টুডু, আমার সাথে ডক্টর শিবশঙ্কর সরেন, তিনজনকে জামিন নিতে হয়। এবং মজার কথা হচ্ছে যে একই সময় একই জায়গাতে আমাদের যে আদিবাসী কুর্মী সমাজ যারা আজকে আন্দোলন করছে, তাদেরও রেলরোকো ছিল, তাদেরও মোটামুটি পথ অবরোধ, তারাও কিন্তু জামিন নিতে প্রায় 40 থেকে 50 জন আমাদের ইয়েতে ঝাড়গ্রাম স্পটে তারাও মোটামুটি উপস্থিত ছিল। এবং 4 জনকে সেদিন জামিন দেওয়া হয় না, এবং 4 জনকে পরের দিনই অলরেডি জেল হেফাজতে রাখার নির্দেশ হয়। সেটা আপনারা কম বেশি পেপারের মধ্যে টিভিতে দেখেছেন। আচ্ছা, এবং ওই জায়গাতে গিয়ে আমরা যে ওই একই জায়গাতে একই প্ল্যাটফর্ম আমাদের দেখা। এখন যে কোনো সামাজিক আন্দোলন করতে গেলে আমরা জানি যেটা হচ্ছে যে মোটামুটি একটা লড়াই করতে গেলে আপনি কেস পাবেন, কেস কাছারি হবে, এটা মামুলি জিনিস, এটা খুব বড় কিছু না। কিন্তু আমরা এটা অন্তত প্রত্যাশা করতে পারি যে ইনফরমেশনটা, নোটিশটা আমাদের কাছে আসবে, যেটা কমন রুল। নোটিশ দেওয়া হবে, একবার দেওয়া হবে, আপনাকে দুবার দেওয়া হবে, কোর্টে হাজির হতে হবে, আপনি যদি হাজির না হন দেন আপনাকে তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হতে পারে। কিন্তু আদিবাসী মানুষের ক্ষেত্রে তো এটা হওয়ার দরকার নেই, এটাই তো আমরা আইনের পথে যেটা বুঝছি, এবং আইন আমাদের যেভাবে দেখাচ্ছে সেটা তো মোটামুটি কি বলবো, এটা তো আমাদের ক্ষেত্রে যদি ডাক্তার উকিল মাস্টার যদি এটা হয়, এটা গ্রামের লোককে তো যখন খুশি মনে মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে জেলে ঢোকাবে, এরকমই একটা ব্যাপার তো মনে হচ্ছে আমাদের, এটা মনে হচ্ছে। তো যাই হোক, যে কারণে আমাদের আশা, তো একই প্ল্যাটফর্মে একই জায়গাতে আমি মোটামুটি সেদিন প্রায় 40 থেকে 50 জন যারা আদিবাসী কুর্মী সমাজ, তারাও একই রকম ভাবে জেল আটকাবার জন্য, যদিও 4 জনের সাথে জেল হেফাজতে আটকানো যায়নি, তারাও গেছিল। আমরা কম বেশি আন্দোলন করতে গিয়ে আমরা যখন আমাদের ভাষা আন্দোলন হয়, যেটা আমাদের আজকে 8 শিডিউল, যেটা আমরা অলচিকি পড়াশোনা করতে পারছি, তখনও আমাদের কালীঘাটের থানা থেকে কেস ছিল, যেটা আমাদের কম বেশি জানেন, তৎকালীন আমাদের দেবদুলাল মুর্মু, মঙ্গল সরেন,
দেবল সোরেন ছিল, আমি ডক্টর রমেশ কিশোর, আমরা প্রায় পালিয়ে 4 জন একসাথে ঝাড়খণ্ডে প্রায় 15 দিনের উপর আমাদের শিবসরের আশ্রয়ে লুকিয়ে থাকতে হয়েছিল। তো এগুলো খুব স্বাভাবিক, রাজনৈতিক সামাজিক আন্দোলন করতে গেলে এগুলো করতে হয়, এটা নিয়ে বড় কিছু ম্যাটার না। কারণ আমাদের রবীন্দ্র টুডুই বলুন আর শিবশঙ্কর সোরেন বলুন আর আমার কথাই বলুন, আমরা যদি জেলে থাকার পরিপ্রেক্ষিতে যদি তামাম আদিবাসীদের জমি বিক্রি হওয়া বন্ধ হয়, এটাতে আমাদের কোনোভাবে কোনো আপত্তি নেই। কিন্তু যে কারণে কন্ট্রোভার্সি, কালকে যে ইস্যুটা নিয়ে কন্ট্রোভার্সি আমরা যেটা দেখছি, যে আমি বিভিন্ন কমেন্ট লক্ষ্য করছি যে কেন আদিবাসী কর্মী সমাজকে আমি এক হতে মোটামুটি আহ্বানটা কেন বলছি বা কেন এদের নিয়ে আলোচনা করছি। এখন একই জায়গায় আমরা জঙ্গলমহলে মোটামুটি বাস করি আদিবাসী কর্মী, দুই সম্প্রদায়কে একই রকম কেস দিয়ে একই রকম ভাবে হেনস্থা করা হচ্ছে, এটা আমরা কম বেশি দেখতে পাচ্ছি। তো হেনস্থাকারী কারা? অবশ্যই কলকাতার কিছু ইউরেশিয়ান, যারা জঙ্গলমহলের দুই সম্প্রদায়ের মধ্যে চাইছে দাঙ্গা বাঁধিয়ে দিতে, এবং একই সময় যেদিন মনে হয় সেদিন এই ডক্টর শিবশঙ্কর সোরেনকে ডাকতে হবে, তখন এই ডক্টর রমেশ কিশোরের নোটিশ ধরিয়ে এখনই আসতে হবে। আর একই রকম ভাবে এদিকে অনুপ মাহাতো, শিবাজী মাহাতো, সঞ্জয় মাহাতো, এদেরও মোটামুটি যখন খুশি তুলতে হবে। তো দুই জাতিকে আমাদের বেসিক্যালি বান্দরের পিঠাভাগের মতো, একবার একে টানো একবার ওকে টানো, দুই করে করে যখন আমাদের একই রকম ভাবে নাচানো হচ্ছে, তো হোয়াই নট আমরা একটা কমন প্ল্যাটফর্ম করে আমরা একটা আন্দোলন শুরু করি। আজকে তো আমি এই আহ্বানটাই আমি কর্মী ভাইদের সেদিন বোঝাতে চাইছিলাম। আমরা তো আপনারা কম বেশি জানেন, যদি আপনি কোর্টের 10টার সময় পৌঁছান, তাহলে আপনি বিকেল 5টা পর্যন্ত কাজ আপনার হবে না, বসে থাকতে হবে। আপনার মোটামুটি সময়, অনেক সময় আপনি পাবেন। তো এই সময়ে আমরা আলোচনা আমি করছিলাম যে এনাদের একটা প্রস্তাব দিচ্ছিলাম যে আমাদেরও যেভাবে হ্যারেস করা হচ্ছে আমাদের যেটা করা হয়েছে, রেলের যে করা হয়েছে, কেস দেওয়া হয়েছে, সেটা জিআরপি 68 কোটি টাকার ভাঙচুর করা হয়েছে। আমি যতদূর জানি আদিবাসী সমাজ সুশৃঙ্খল ভাবে আন্দোলন করে, আমরা রেলের একটা বাল্ব তদরের কথা একটা কোনো পিন পর্যন্ত কেউ খোলে না। এরপর যদি আপনার 68 কোটি টাকার কেস যদি আমাদের এমনিতেই খেতে হয়, তো ন্যাচারালি এটাকে প্রমোট করা হচ্ছে না যে এরপরে আদিবাসী লোকজন রেগে গিয়ে সেটাকে 68 কোটির বদলে 4 গুণ ক্ষতি করবে। এটা তো একটা খুব বাজে টেন্ডেন্সি। এবং কম বেশি এটাও জানি যে রেল আটকাবার জন্য মোটামুটি আদিবাসী কর্মী সমাজকে প্রায় এরকমই 127 কোটি সামথিং, 128-এর কাছাকাছি একটা ক্ষতিপূরণের একটা নোটিশ এখনো ধরানো হয়নি, কিন্তু অলরেডি দেওয়ার একটা প্রিপারেশন অলরেডি হয়ে গেছে। তো একই রকম ভাবে আমাদের মেইন যে সমস্যা, সেটা আমরা সামাজিকভাবে আন্দোলন করছি, কিন্তু ওভারঅল যদি আমরা রাজনৈতিক জায়গাটা পৌঁছাতে পারছি না। আমাদের সামাজিক আন্দোলনের মধ্যে দুই জাতিকে ডিভাইড অ্যান্ড রুল এন্ড পলিসি খেলে সেইটা করার পর তো আলটিমেট পলিটিক্যাল জায়গাতে কারা লাভবান হচ্ছে? অবভিয়াসলি ইউরেশিয়ান, ব্রাহ্মণ্যবাদী, আরএসএস এর যতগুলো দল আছে তাদেরই মোটামুটি লাভবান এখানে হয়ে যাচ্ছে। আর যদি এটা হয়, তাহলে আমরা কেন নয় যে অ্যান্টি আরএসএস যে সমস্ত রাজনৈতিক দল আছে, আমরা কমন প্ল্যাটফর্ম করে এসসি এসটি ওবিসি আমরা কেন একটা লড়াইয়ের জায়গাতে আসবো না? প্রথমত আমি যতদূর জানি যে 1902 সাল তৎকালীন সময় ওবিসির মধ্যে যারা পড়ে, ওবিসি, আমি এসসি এসটির কথা ছেড়ে দিলাম, ওবিসির মধ্যে যারা পড়তো, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, এদের একটা 30% একটা রিজার্ভেশনের সিস্টেম ছিল। এবং তখন যে মুসলিম লীগ যে ইয়েটা ভোগ করতো, রিজার্ভেশন যেটা ভোগ করতো, সেটা আমরা পশ্চিমবঙ্গ গণপরিষদ বিভিন্ন জায়গায় এই রিফ্লেকশন আমরা দেখেছি। এরপর 1902 সালের পর থেকে, স্বাধীনতার পর থেকে ক্ষমতাতে আসে জাতীয় কংগ্রেস, সেখানে মুসলিমদের রিজার্ভেশন কমে যায়। তারপর ক্ষমতায় আসে কারা? সিপিএম পশ্চিমবঙ্গে, তারপর হচ্ছে তৃণমূল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে মুসলিম সম্প্রদায়ের যে রিজার্ভেশনের যে জায়গাটা, এটা সাচ্চার কমিটির রিপোর্ট হিসাবে যেটা বলছে, সেটা 2% থেকেও কম, যেটা আদিবাসীদের যেটা 4.3%, তার থেকেও মোটামুটি হাফেরও কম। তো এটা যদি কন্ডিশন হয়ে থাকে, তাহলে আমরা কোন জায়গায় কনক্লুশন আসছি যে একটা জাতিকে উন্নত করতে গেলে আমরা জানি তার আপগ্রেড হয়ে রিজার্ভেশন সিস্টেমটা বেড়ে যাওয়া, চাকরি পরিস্থিতি কি সবকিছুই একদম শেষ হয়ে যাবে, এটা তো নয়। কিন্তু তারপরেও আমরা যেটা দেখছি এই ইউরেশিয়ানদের ইলেকশন পলিটিক্সের মধ্যে পঞ্চায়েত ভোটে আমরা দেখলাম যে ভোটের মধ্যে সব থেকে ডিপ্রাইভ জাতি কারা? সব থেকে ডিপ্রাইভ জাতি অবশ্যই ওবিসি, মুসলিম এবং নমশূদ্র সম্প্রদায়। এবং এই ইলেকশনে আমরা দেখলাম, এই ইলেকশনে কিন্তু এসটিও একটা মডেল,
ভোট করতে গিয়ে কোনো এসিও খুব একটা অতখানা ইনভলভ হয়নি। ম্যাক্সিমাম যারা মারা গেছে তারা আইদার ইয়ের মধ্যে পড়ে আপনার ওই মুসলিম সম্প্রদায়, আর এদিকে হচ্ছে আপনার মোটামুটি ওই ওবিসির একই গ্রুপের মধ্যে নমশূদ্র এই টাইপের, মানে তারাই মারামারি করছে, তারাই মরেছে এবং তারাই সবচেয়ে বেশি ডিপ্রাইভ। তো এই যে ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসিটাকে বন্ধ করতে গিয়ে যদি আমরা কমন প্ল্যাটফর্মে এখানে আদিবাসী, এখানে মুসলিম